ব্রাজিল তাদের প্রথম ম্যাচটা ড্র দিয়ে শুরু করেছে এবারের কোপা আমেরিকা আসর। সেকেন্ড ম্যাচে তাদের মুখোমুখি হতে হচ্ছে প্যারাগুয়ের এগেইনস্টে, যে ম্যাচটা আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে আগামীকাল সকাল 7টায়। এর আগেও ম্যাচ রয়েছে একটা, কলম্বিয়া ভার্সেস কোস্টারিকা। ব্রাজিলের জন্য একটু মনে হয় চ্যালেঞ্জিং টাইম এসে পড়েছে কোস্টারিকার এগেইনস্টে ম্যাচটা হারার পর। মানে মাঠের বাইরে নানা ধরনের কথা হচ্ছে ব্রাজিলের খেলা নিয়ে, এবং মানুষ কি মনে হয় একটু আসলে অধৈর্য হয়ে যাচ্ছে, ব্রাজিলের উপর আস্থাটা হারিয়ে ফেলছে? না, এতদিন হয়তো অধৈর্য হয় না, এখন একটু হচ্ছে, বিকজ যেহেতু একটা টুর্নামেন্ট, বড় একটা টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপের পরে তো আসলে যে ম্যাচগুলি খেলছে মানুষের অন ফোকাস তেমন একটা ছিল না, বাট যেহেতু একটা কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টে আসছে, সেখানে মানুষ চাচ্ছিল যে এই টুর্নামেন্টেতে যেহেতু নতুন কোচ, স্কোয়াডটাও বেশ, আমরা যদি বলি যে এক্সপেন্সিভ স্কোয়াড, দুর্দান্ত কিছু প্লেয়ার রয়েছে, সবাই আসলে চাচ্ছিল যে শুরুটা ভালো করুক, এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাক, বাট শুরুটা যেহেতু হয়েছে ভালো হয়নি, মানে ম্যাচটা জিততে পারেনি। সো আমি বলবো যে আগামীকালকে ম্যাচটা কিন্তু তাদের জিততেই হবে, মানে এনিহাও জিততে হবে যদি এই টুর্নামেন্টে তারা টিকে থাকতে চায়। নেক্সট দুইটা ম্যাচই তাদের জিততে হবে, এখন আর কিছু করার নেই যদি তারা যেতে চায় আর কি। অ্যাটলিস্ট আগামীকালকে যদি তারা প্যারাগুয়েকে হারিয়ে দিতে পারে, তাদের 4 পয়েন্ট হবে। পরবর্তী ম্যাচের জন্য তাদের ওয়েট করতে হবে, বিকজ কলম্বিয়া কিন্তু অলরেডি হারিয়ে দিয়েছে, আপনারা জানেন। একটু সমীকরণটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যেহেতু প্রথম ম্যাচ কলম্বিয়া এবং কোস্টারিকা রয়েছে, ওই ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। সুতরাং আমি বলবো যে ব্রাজিলের জন্য কিন্তু আগামীকালকে ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। রিফাত, ডোরিভাল একটা কথা বলছেন যে আমাদের ডার্টি মুভমেন্ট করতে হবে। মানে ব্রাজিলের খেলা তো হচ্ছে আমরা ওই নান্দনিক ফুটবল হিসেবে আমরা ছোটবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি, ইতিহাসেও সেটাই আমরা পড়েছি। হ্যাঁ, তো এই জায়গায় ডার্টি মুভমেন্ট বলতে উনি বোঝাচ্ছেন যে আমার একজন স্ট্রাইকারের পেছন দিয়ে আসলে জায়গাটা নিয়ে রান করতে হবে। আচ্ছা দেখেন, এখানে কয়েকটা ব্যাপার আছে। ডার্টি মুভ বলতে আমি দুইটা জিনিস বুঝি, ডার্ক আর্টও বুঝি, আবার এই স্ট্রাইকারদের যেটা আছে এটা বোধহয় কোচরা বোঝেন যে অন্য দিক থেকে। আমরা আগের দিন যখন ব্রাজিল কোস্টারিকার সঙ্গে ম্যাচটা ড্র করলো, তারপরেই এই ব্যাপারগুলো আমাদের অ্যানালিস্ট নাসিফ ভাই দেখাচ্ছিলেন যে ভিনিসিয়াস যখন একপাশে যাচ্ছেন, ফুল ব্যাকের সাপোর্ট তিনি পাচ্ছেন না, আরেকটা মিডফিল্ডারের সাপোর্ট তিনি পাচ্ছেন না। এই জায়গাগুলোই কি নির্দেশ করছেন দরিভাল? আমি জানি না। আর আপনি যদি ডার্ক আর্টের কথা বলেন, যে ওই জিনিসটাই ডার্ক আর্টের কথা যদি আমরা বলি যে ঠিক আছে, মিডফিল্ডে ওই ডার্টি ওয়ার্ডগুলো কোপা আমেরিকা জিততে গেলে সব সময় করতে হয়। আমি আমার জীবদ্দশায় যত কোপা আমেরিকা দেখেছি, সেই জায়গায় একটা কোনো না কোনো জায়গায় যে নিকোলাস গঞ্জালেস সেদিন পা ধরে রেখেছেন চিলির ফুটবলারের, এটা নিয়ে প্রচন্ড হাসি তামাশা হচ্ছে, কিন্তু কোপা আমেরিকায় এইগুলাই ঘটে ভাই। আপনি যদি তার মানে কোপা আমেরিকা দেখেন নাই, আপনি তাহলে অন্য কিছু এক্সপেক্ট করেন। আপনি কোপা আমেরিকা যখন খেলতে যাচ্ছেন, তখন আপনাকে এইগুলাই করতে হবে। আপনাকে ওই রকম ফিজিক্যাল হইতে হবে যেই জায়গায় যেটা প্রয়োজন, কিন্তু সেই রকম প্লেয়ার কি এই ব্রাজিলের স্কোয়াডে আছে কিনা? আপনি কাসেমিরো বাদ দিয়ে দিয়েছেন, যিনি এটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছিলেন, শিল্পের পর্যায়ে, তাই তো? এরকম কিছু ব্যাপার আছে। এগুলো এখন কথা হচ্ছে, আমার মনে হয়েছে কোস্টারিকার সঙ্গে এমিলি ভাই আগের দিন বলছেন যে খুব বেশি অধৈর্য হওয়ার দরকার নেই, যেহেতু সুযোগ তৈরি করেছে, এটাই পজিটিভ দিক। এখন কথা হচ্ছে প্যারাগুয়ের সঙ্গে তারা কি করবে। আপনি দরিভালের ফর্ম দেখেন, দরিভালের আন্ডারের ব্রাজিলের ফর্ম, প্রত্যেকটা ম্যাচে তারা ফাইট করেছে, এবং যেগুলো তারা জিতেছে আপনি দেখেন খুব টাইট ম্যাচ জিতেছে। মানে এমন না যে খুব 3-0 4-0 বলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ব্রাজিল সেই ম্যাচগুলো জিতেছে। তাদেরকে একদম মেক্সিকোকে হারাতেও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, ফ্রেন্ডলি ম্যাচে বড় দলের সঙ্গে, ইউএসের সঙ্গে ড্র। তো এই জন্যে এই দলটাকে এখন যখন জিততে হবে, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2021-এ যখন আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতলো, তখন তো তারা 1-0 গোলেই বেশিরভাগ ম্যাচ জিতেছিল। তো ব্রাজিলকেও এইরকম একটা ফর্মুলা বাইর করতে হবে যে আমি একটা গোল করলাম, একটা গোল করার পরে আমাকে ওই স্ট্রেংথটা শো করতে হবে যে আমি আর গোল খাবো না। ব্রাজিলের নইলে এই কোপা আমেরিকায় সার্ভাইভ করা একটু টাফ হয়ে যেতে পারে। এবং এই জায়গায় আরো বেশ কিছু জিনিস নিয়ে আসলে প্রশ্নটা ওঠা শুরু করে দিয়েছে, যে ওই স্ট্রাইকারের পজিশনটা একজন রড্রিগোকে দিয়ে যে লাস্ট ম্যাচটা করা হলো। এবং এমনি ভাই একটা জিনিস আসলে পড়ছিলাম যে লাস্ট ম্যাচে ব্রাজিল টোটাল 2 উইং থেকে 29টা ক্রস করেছে, যার মধ্যে মাত্র 10%-এর মতো ওরা সাকসেসফুলি ক্রসটাকে কোনো একটা অ্যাটেম্পটে ওরা কনভার্ট করতে পেরেছে। ব্রাজিল কি ক্রসের টিম? ব্রাজিলকে তো কোনোদিন আমরা ক্রসের টিম হিসেবে জানি না। ওখানে আসছে ব্রাজিল, তো ক্রস করে আপনি গোল করবে কি? মানে ওখানে তো নাম্বার 9 নেই। মানে নাম্বার 9 বলতে মানে আমরা সাধারণত দেখি কি, মানে নুনেজের মতো স্ট্রাইকার থাকলে আপনি ক্রস করবেন, ট্রু। হ্যাঁ, ওখানে তো আসলে রড্রিগো বা ভিনিসিয়াস জুনিয়র যদি সেকেন্ড স্ট্রাইকার হিসাবে, লুকাস পেকোটা কিন্তু থার্ড ম্যান হিসেবে আসতে পারেনি, তো সুতরাং ক্রস করে তো আসলে কোনো লাভ নেই। আপনি যেহেতু 4-3-3 ফরমেশনে খেলছেন, আপনার সামনে 3জন প্লেয়ার তো আসলে ক্রসের প্লেয়ার না, সুতরাং আপনাকে আননেসেসারি ক্রস করে কোনো লাভ নেই। তো আপনার আননেসেসারি ক্রস না করে আমার কাছে মনে হয় যে আপনাদের যেটা বলেছে যে জরিবল জুনিয়র, যে থার্ড ম্যান রান যেটা আমরা বলি সবসময়, বা থার্ড স্ট্রাইকার হিসেবে বলি, পার্টিসিপেট করতেই হবে মিডফিল্ড থেকে। গেমিরেস আইদার আপনার লুকাস পেকোটা, হয়তোবা এই ম্যাচে সেই জিনিসগুলো ব্রাজিল হয়তো কারেক্ট করার ট্রাই করবে। দেখা যাক এই ম্যাচটা, ব্রাজিলের ম্যাচটা দেখার জন্য আপনারা চোখ তো রাখবেন এই টি স্পোর্টস এবং টি স্পোর্টস।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.